স্বামীর প্রেমিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা। তার রাগ, দুঃখ কিংবা মান অপমান কিছুই বোধ হচ্ছে না। এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হয়েছে। এখন নিজের কাছেই নিজে খুব আশ্চর্য লাগছে। মন ক্ষতবিক্ষত হতে হতে এখন দুঃখ পেতে ভুলে গেছে। নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে এই খবর জেনে স্বাভাবিকভাবেই তার অসম্ভব কষ্ট লেগেছিল। এখন মনে হচ্ছে সে কোনো প্রিয়জনের বাড়িতে বেড়াতে এসেছে। খুব শান্ত ভঙ্গিতেই কলিং বেলের সুইচের উপর আঙুল চালিয়ে অপেক্ষা করতে লাগলো সে। সায়রা দরজা খুলে অসম্ভব রূপবতী একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হকচকিয়ে গেল। এমন সৌন্দর্য থেকে সহজ চোখে ফেরানো যায় না। কিন্তু এই সুন্দরী মহিলাকে সে চেনে না। বুয়া এসেছে ভেবে না দেখেই দরজা খুলে দিয়েছে সে। একজন নারীর সৌন্দর্য আরেকজন নারীকে এভাবে বিমোহিত করতে পারে, এই মহিলাকে না দেখলে সায়রা কখনোই বিশ্বাস করতো না। এত হালকা প্রসাধন, সুতির শাড়ি, হালকা অর্নামেন্টসেও এতটা অপূর্ব লাগছে। তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো। নিজেকে সামলে জিজ্ঞেস করলো, কাকে চান? মিস সায়রাকে। আমি সায়রা। বলুন, কি দরকার? কোনো দরকার নেই, শুধু দেখতে এসেছি তোমাকে। তোমাকে তুমি করেই বলেছি। আমার থেকে বয়সে অনেক ছোট হবে তুমি। কিছু মনে করো না তো? না, কিছু মনে করবেন না। আমি কিন্তু এখনও আপনাকে চিনতে পারিনি। আমি অপরাজিতা। কি চিনতে পেরেছ? না, এখনও চিনতে পারিনি। শাহেদ আমার নামটা ভুল করেও কখনো তোমার সামনে উচ্চারণ করেনি তাহলে? শাহেদের নামটা শুনেই সায়রার বুকটা ধক করে উঠল। এবার নিশ্চয়ই চিনতে পেরেছ। কি আশ্চর্য দেখো, আমাদের মেয়েদের নিজেদের নামটা পর্যন্ত একসময় মুছে যায়। কেউ আর নামে চিনে না। কেউ চিনে স্বামীর নামে, কেউ চিনে সন্তানের নামে, কেউ চিনে নাতি নাতনির নামে। একটা সুন্দর নাম ছিল কখনো, সেটা চাপা পড়ে যায় সম্পর্কের আড়ালে। আমি কি বাইরে দাঁড়িয়েই কথা বলবো, নাকি ভেতরে আসতে বলবো? কোনো কথা না বলে সায়রা দরজার থেকে সরে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে কথা বলাও ঠিক না। প্রতিবেশীদের কানে কথা গেলে ঝামেলা হতে পারে। চারিদিকে তাকিয়ে অপরাজিতা বলল, খুব সুন্দর সাজিয়েছ। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে। কয়েকদিন থেকেই ভাবছিলাম, আমার হাজব্যান্ড যাকে দেখে আমাকে ভুলে গেল, আমার 15 বছরের সংসার ভুলে গেল, 2 সন্তানকে ভুলে গেল, সে নিশ্চয়ই অনেক স্পেশাল কেউ। তাই তো তোমাকে দেখতে এলাম। সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী ভাবছেন? আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি? আপনি আমার বিচার করতে এসেছেন? মোটেও না, মোটেও না। সত্যটা হলো, মানুষকে কেউ কেড়ে নিতে পারে না, যদি না সে নিজে থেকে কেড়ে নিতে দেয়। আমি খুবই কিউরিয়াস ছিলাম তোমাকে দেখার জন্য, সেই জন্যই আসা। আর বিচারের কথা বলছো, মানুষ মানুষের বিচার করলে তো শাস্তি যথাযথ হয় না, কম হয়ে যায়। বিচারের দায়িত্ব নিতে হয় উপরওয়ালার কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সায়রা একটু ভয় পেয়ে গেল। সে নিজের অজান্তে একটা ঢোক গিলল। শাহেদের ছেলে মেয়ের ছবি সায়রা দেখেছে, কিন্তু কখনো স্ত্রীর ছবি দেখা যায়নি। এত সুন্দর যার স্ত্রী, সে কীভাবে তার মতো মেয়ের সাথে জড়িয়েছে? শোনো, কারো বহির্গামী দিগামী হতে কোনো কিছুর অভাব লাগে না, কোনো কারণও লাগে না। যেমন কেউ অসুন্দর বলে, নাকি বয়স হয়েছে বলে, নাকি আনস্মার্ট বলে, নাকি বাচ্চা হয় না বলে, ছেলে নেই বলে আমাকে কোনো ক্যাটাগরিতে ফেলবে। এগুলোর কোনোটাতেই ফেলতে পারবে না। তাহলে শাহেদ কেন তোমার দুয়ারে আসে? তুমি কেন ওকে দরজা খুলে দাও? আসলে যে এত সহজে অন্যের হয়ে যায়, আমি মনে করি সে কখনো আমার ছিলই না। বাইরের তাড়নায় তাকে ধাবিত করেছে চিরকাল। হয়তো শুধুই ছিল একটা সময়ের অপেক্ষায়। সায়রা চমকে গেল অপরাজিতার কথা শুনে। সে মনে মনে এই কথা ভাবছে, সেটা যে জানলো
কিভাবে এত সুন্দর করে কথা বলছে অপরাজিতা? শুনতেই ইচ্ছা করে। সায়রা ভাবলো শাহেদকে কল করে সব কিছু জানানো দরকার, তাই উঠে ভিতরে যেতে চাইল। অপরাজিতা বলল, শাহেদকে জানাতে চাইছো, কিন্তু কী লাভ ওকে জানিয়ে? আর আমি কি তোমাকে কিছু করতে এসেছি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? আর আমি যদি করতেই চাই, শাহেদ এত দূর থেকে এসে তোমাকে বাঁচাতে পারবে? তুমি দেখি সত্যিই ভয় পেয়েছো। ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। বলেছিলেন আমাকে দেখতে এসেছেন, দেখা তো হয়েছে, এবার চলে যান। কি বলো? এইসব কেউ বাসায় আসলে এভাবে তাড়িয়ে দিতে হয়? আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিন্তু অনেক, তারা সব সময় আমার বাসায় আসে, তারা যতদিন ইচ্ছে থাকে। তাদেরকে তুমি এভাবে চলে যেতে বলতে পারবে? তারা আমার কাছে আসবে কেন? কি আশ্চর্য! শাহেদ যেখানে থাকবে তারা তো সেখানেই আসবে। সম্পর্কটা শাহেদকে ঘিরে। আমার সাথে শাহেদের সম্পর্ক না থাকলে আমার কাছে কেন যাবে? তবে আমার শাশুড়ি নাকি কিছুতেই আমাকে ছেড়ে থাকবে না, তার ছেলের সাথে সম্পর্ক থাকবে না। দেখো তো, এটা কোনো কথা হলো? অপরাজিতার মোবাইল বেজে উঠল, রিসিভ করলো। হ্যাঁ মা, বলো। উকিল সাহেব আসছে। ও আচ্ছা, ডিভোর্স পেপার নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে মা। তোমার নাতি নাতনিদের কি মন খারাপ? ওরা কি বলে? আমিও সেটাই আশা করেছিলাম। শুধু শুধু কেন মন খারাপ করবে? আর কার জন্যই বা মন খারাপ করবে? ওদের যখন ইচ্ছা বাবার সাথে দেখা করবে। মা শোনো, এর মাঝে তোমার ছেলে বাসা আসলে তাকে কোনো ডিভোর্স পেপারে সাইন করে বাসা থেকে বের হতো, আমি এসে সাইন করব। আচ্ছা মা, আমি একটু অফিস হয়ে আসব, কয়েকদিন যাওয়া হয়নি। জানি তো, শক্ত হাতে না ধরলে ব্যবসার লাঠে উঠবে। এখন থেকে আর এমন হবে না, বিজনেস সম্পূর্ণ মনোযোগ দেব। মা, কোনো চিন্তা করছি না, জানি তো তুমি আমার পাশে আছো। আচ্ছা, এবার তাহলে রাখি। সায়রা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কথাগুলো। অপরাজিতা তার শাশুড়ির সাথে কথা বলল এতক্ষণ, তার মানে সব কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। তো সায়রা, তোমার রাস্তা ক্লিয়ার, এবার তোমরা বিয়ে করতে পারো। আপনার কষ্ট হচ্ছে না? এতদিনের সংসার ভেঙে যাচ্ছে। কষ্ট হয়েছিল প্রথমে, এখন হচ্ছে না। তবে একেবারেই যে হচ্ছে না তা নয়, সহ্য করা যাচ্ছে। আসলে যে কোনো দুঃখ যখন হঠাৎ সামনে আসে তখন মানুষ বিদিশা হয়ে যায়, মনে করে এই দুঃখ সহ্য করা সম্ভব না, কিন্তু একসময় সেটাও সয়ে যায়। আসলে এই পৃথিবীতে কারোর জন্য কিছুই আটকে থাকে না, জীবন চলতেই থাকে নিজস্ব নিয়মে। আর দুঃখ করে কী লাভ? আমি আবারও বলছি, এখানে আমার কোনো দোষ নেই। শাহেদে আমাকে প্রথম প্রপোজ করেছে, আমাকে ভালোবেসেছে। সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দোষ কোথায়? একদম ঠিক বলেছ। তুমি ভাত ছিটিয়ে রেখেছ, তোমার হাঁড়িতে ছিটানোর মতো যথেষ্ট ভাত আছে। এতে করে যদি কাক আসে কিংবা কাক ঘরে ঢুকে তাদের হাঁড়িতে মুখ দেয়, তাতে তোমার দোষ কোথায়? মানে কি? তুমি জানতে না শাহেদ ম্যারিড, তার 2 বাচ্চা আছে? নাকি ভেবেছিলে এতদিনও সে বিয়ে করেনি? সায়রা কিছু বলে না, আসলে বলার মতো কোনো কথা খুঁজে পায় না। একটা মেয়েকে সৃষ্টিকর্তা অবর্ণীয় গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জ্ঞান হবার পর থেকে একটা পুরুষের তাকানো, টাচ করাতে বুঝতে পারে সব কিছুই। অমানুষের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যে এত ক্ষমতা সৃষ্টিকর্তা প্রদত্ত। একটা মেয়ে প্রশ্রয় না দিলে কখনো একটা পুরুষ এগিয়ে আসার সাহস করতে পারে না। ক্ষেত্র বিশেষ খুব অল্প সংখ্যক মানুষ কপি হয় না, থাকে অন্য প্রসঙ্গে। আমার কথা হচ্ছে, শাহেদ তোমাকে পছন্দ করে, সেটার জন্য তোমাকেও ঝুলে পড়তে হবে। শাহেদের টাকা, বাড়ি গাড়ি সব আছে, আর কি চাই? কিছু মেয়ে তো এই জন্যে হাঁ করে বসে থাকে, কখন এমন একজনকে বাগে আনতে পারবে। এমন মেয়েরা ছলনা, রংঢং খুব পারে। এই দেখো, তোমার মতো মেয়েদের কথাই শুধু বলছি। শাহেদের মতো পুরুষ কম বেশি সব জায়গাটায় আছে, কিন্তু মেয়েরা ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে চলতে পারে, যদি ইচ্ছা করে।
যদি বেশি বাড়াবাড়ি করে সবাইকে নিয়ে উপযুক্ত ব্যবস্থাও নিতে পারে, শাস্তির ব্যবস্থা পারে। আচ্ছা যাই হোক, এই অবস্থায় তোমরা কিংবা সাহিত্যের কারো কানেই ন্যায় অন্যায় ভালো মন্দ কোনো যুক্তি ঢুকবে না। এখন তোমরা আছো অন্য জগতে মত্ত হয়ে। তবে একটা কথা শুনো, যার কাছে এত বছরের সংসার কিছুই না, তার কাছে আশা করো না তোমাকে নিয়েই পড়ে থাকবে। ওকে তো ভালোভাবেই চিনি। দীর্ঘশ্বাসটা খুব সাবধানে গোপনে করলো অপরাজিতা। আমার এখন যাওয়া উচিত, তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। অপরাজিতার মুখে কোনো কষ্টের ছাপ নেই, বরং তাকে যেন এই মুহূর্তে ঝরঝরে লাগছে। সায়রা বলল, আমাকে এত কিছু বললেন, শাহেদকে কিছু বলার সাহস নেই? তোমাকে তো কিছুই বললাম না। যদি সত্যি তোমার সত্যিটা তোমাকে শোনায়, সহ্য করার মতো শক্তি আছে। আর শাহেদের কথা বলছো, ওর সাথে সব হিসেব নিকেশ শেষ, ফ্যামিলির সবার সাথে ওর হিসেব শেষ। এখন ও কিছুই বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে সব কিছু থেকেই তার কিছুই নেই, মাঝখানে একটা ঘৃণার দেয়াল উঠে গেছে শত চেষ্টা করেও, যখন সেটা ভাঙতে পারবে না তখন বুঝবে সর্বোচ্চ শাস্তিটাই তাকে যত্ন করে দেওয়া হয়েছে। আর আমি তোমার কোনো বিচার করতে আসিনি, শাস্তিও নিতে আসিনি। সায়রার রাগে কাঁপতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, শাহিদ যদি আবার আপনার কাছে ফেরত যায়, একদিন না একদিন তো সে ফিরে আসবেই, এটা আমার বিশ্বাস। আসবে সন্তানের বাবা হয়ে, মায়ের ছেলে হয়ে, কিংবা আমার স্বামী হয়ে ফেরত আসতে পারবে না কোনো দিন হয়তো। লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নামছে অপরাজিতা। সুখের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্টের কখনো শেষ হয় না। সেটা হয় দীর্ঘ আর অন্ধকার। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কষ্টে নীল হয়ে যাচ্ছে অপরাজিতা। গল্প অপরাজিতা পর্ব 1, লিখেছেন ফাহমিদা লাইজু।